আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসতে পারে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজ কাকা গ্রামে বাড়ি করেছে। আমার কাকার 2 ছেলে ও 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম বিজয় আর ছোট ছেলের নাম রবি। বিজয় আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি কাকার বাড়িতে মাসে 1 বার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে কাকার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর বিজয় তখন ক্লাস 9-এ পড়ে। সেবার কাকাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর বিজয় বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছুই মেলায় পাওয়া যাচ্ছিল। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছুই খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের আজান যখন পড়ল তখন বিজয়কে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। বিজয় বলল, আরে কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যেতে এখনো দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চল তবে সার্কাসটা দেখেই নেই। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বেজে যাবে তা কল্পনাও করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো, কারণ কাকার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থানও আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। বিজয়কে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাড়ি ঝুলছে। ধুলো পড়া রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয়ও করছে। শ্মশান ঘাট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয়টাও কাটছে না। মনের মধ্যে সাহস নিয়ে হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান ঘাটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান ঘাট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। ভীষণ একটা সাহস নিয়ে শ্মশান ঘাট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু আসতে থাকলো। বিজয় খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটি ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুঁড়তে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম এই দেখে যে একটি ঢিলও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল নয়, বরং অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটা আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় করতে লাগলো, কারণ এবার বিড়ালটা অনেক অনেক বড় দেখতে লাগছে। এত বড় বিড়াল আমি আগে কখনো দেখিনি। বিজয় তখন বুঝে গেছে এটা বিড়াল নয়, বরং অন্য কিছু। বিজয় বলল, দাদা কোনো দিকে তাকিও না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না। হঠাৎ যা দেখলাম
তা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। বিজয় ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে স্রষ্টাকে ডাকছি আর বলছি, বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতেও পারছি না। যদি বিড়ালটা আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়েই আছে, কাছে পেলে যেন আমাদের খেয়েই ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকেই আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো দিয়ে বলল, কে ওখানে? বিজয় নাকি? বিজয় বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণে দেখলাম আমার কাকা আমাদের খুঁজতে বের হয়েছে। কাকা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলিস তোরা? কাকাকে বললাম, ওই দেখো শিমুল গাছে। কি? কাকা গাছের দিকে টর্চের আলো মারলো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়েও কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। হাঁপ ছেড়ে বাঁচলাম। কাকার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। কাকা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, স্রষ্টাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে কাকার বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যাই না। স্রষ্টাকে অনেক অনেক ধন্যবাদ যে সেদিন কাকাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি আজও আমায় ভীত করে। আর আজকে যে ঘটনাটি শুনবো তা আমারই একজন প্রিয় ক্লাসমেট এবং সব ভৌতিকের একজন শ্রোতার তরফ থেকে। এই ঘটনাটি সে তার মায়ের কাছ থেকে জানতে পারে। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 30 বছর আগে। যেমন ভাবে ও লিখেছে ঠিক তেমন ভাবেই বলার চেষ্টা করছি। মায়ের কাছে জানতে পারি তখন তার বয়স 10 কি 11। আমার দাদু সে সময় কল্যাণী পৌরসভায় কাজ করত। ওখানকার মানুষজন প্রত্যেকেই 9টার আগে ঘুমিয়ে পড়ত। কারেন্ট তখনও এসে পৌঁছায়নি ওখানে। এদিকে আবার আমার দাদুর 7টা 8টার মধ্যে ছুটি হয়ে যেত, কিন্তু ঠিক সেদিন তার বাড়ি ফিরতে রাত 11টা বেজে গিয়েছিল। বাড়ির সবাই ভীষণ চিন্তা করছিল। তখন বাড়ির কারো কাছে একটিও ফোন ছিল না। আমার দাদুর বাড়ি ফিরতে সেদিন বেশ দেরি হয়ে যাওয়ায় সে ঠিক করে একটি পুরনো বাড়িওয়ালা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। সেই রাস্তা দিয়েই বাড়ি আসার পথে আমার দাদুকে একটি বয়স্ক লোক পেছন থেকে ডাক দেয়। আমার দাদুও সাইকেল স্ট্যান্ড দিয়ে সেই বয়স্ক লোকটির পেছন পেছন একটি পুরনো বাড়িতে চলেও যায়। সেই বয়স্ক লোকটি দাদুকে অনেক কথাই বলেছিল, যেমন সে নাকি অনেকদিন ধরেই দাদুকে খুঁজছিল, এমনকি তাকে নাকি কেউ পছন্দ করে না। এসব শুনে দাদু বলেছিল যে আপনার খারাপ লাগলে আমার বাড়ি অবশ্যই আসবে, এখন আমি চলি। এই বলে দাদু বাড়ি ফিরবে এমন সময় বয়স্ক লোকটি দাদুকে পেছন থেকে ডেকে বলেছিল, আচ্ছা আপনাকে এগিয়ে দিয়ে আসি। এই বলে দুজনেই রাস্তায় রাখা সাইকেলের দিকে হেঁটে যায়। আর হেঁটে যেতে যেতেই সেই বয়স্ক লোকটি হঠাৎ বলে ওঠে তার ছেলে নাকি ভীষণ কষ্টে আছে। সে তাকে বহুবার তার কাছে যেতে বলেছে, কিন্তু সে যে কোন দেশে আছে তা তার জানা নেই। দাদু খুবই সাহসী একজন ব্যক্তি ছিলেন, তবু সে সময় সেই বয়স্ক লোকটির এমন কথা শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু দাদু ভয় প্রকাশ না করে বলেছিল, আচ্ছা আমি চলি। দাদু তার সাইকেল নিয়ে বাড়ির পথে ফিরছে এমন সময় পেছন থেকে আবার সেই লোকটি ডাক দিয়ে বলেছিল, আপনার বাড়ি যাব কিন্তু। দাদু উত্তর না দিয়ে ঈশ্বরের নাম নিতে নিতে বাড়ি ফিরে এসেছিল। এরপর থেকে দাদু জ্বর চলে আসে। দুদিন পর ঠিক হয়ে গেলেও দাদু বলতো সে নাকি ওই লোকটিকে দেখতে পাচ্ছে। আবার তারা নাকি রোজ গল্পও করত। বাড়ির সবাই এই সমস্ত শুনে মনে করেন জ্বরের পর হয়তো দাদুর মাথাটাই খারাপ হয়ে গেছে।
দাদু একদিন দিদাকে সমস্তটা বলেছিল, যে মরার পর নাকি একা একা থাকাটা খুবই কষ্টকর। এইসব শুনে দিদা কি করবে বুঝতে না পেরে বাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছিল। 2 সপ্তাহ পর দিদার পিসি, যিনি এই সমস্ত বিষয় বহুবার সমাধান করেছেন, তিনি দাদুকে দেখতে এসেছিল এবং সেই লেবু লঙ্কা ঝুলতে দেখে লেবুটাকে কাটতেও বলেছিল। কিন্তু লেবুটাকে কাটার পর তার থেকে লাল বর্ণের রক্ত বেরোতে আরম্ভ করে। এই সমস্ত দেখে বাড়িকে শুদ্ধ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাড়ি শুদ্ধ করানোর সময় সেই লোকটি দাদুকে বিদায় জানিয়ে চলে যায়। দাদু একা হয়ে যাওয়ায় কিছুদিন দুঃখে ছিল, তবে আস্তে আস্তে সেও ঠিক হয়ে ওঠে। এরপর সেই পুরনো বাড়ির খোঁজ নিলে জানা যায় সেখানকার একটি ছেলে তার বউয়ের ছেড়ে চলে যাওয়ার কারণে আত্মহত্যা করেছিল এবং এই শোকে ছেলেটির বাবাও আত্মহত্যা করেন। কিন্তু পরবর্তীকালে বউটি অন্য একজনের সাথে বিয়ে করে নেয়। প্রথম যখন ভিকটিমের কাছ থেকে এই ঘটনাটা শুনি, যেমন অবাক হয়েছিলাম তেমনি চোখ দিয়ে অজর ধারায় অশ্রুও ঝরেছিল। তাহলে বুঝতেই পারছো এটা কতটা ভয়ঙ্কর সাথে কষ্টদায়ক। এটা ঠিক প্রেমের ঘটনা না হলেও প্রেম জাতীয় ঘটনা আর কি। জহির আর সীমার কথা বলছি। একই সাথে রুয়েটে পড়াশোনা করত। দুজনকে মনে মনে প্রচন্ড ভালোবাসলেও কেউ কাউকে বলতো না। যাই হোক, একটা সময় তাদের মাঝে উপস্থিত হয় একজন তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তিটা আর কেউই না, বরং সীমার কাকাতো ভাই এনামুল। এনামুল বিদেশ ফেরত যুবক। সীমাকে নিয়ে তার বহুদিনের স্বপ্ন, কিন্তু সীমার মনে স্বপ্ন জহিরকে নিয়ে। এনামুল এসেই সীমাকে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু সীমা রাজি হলো না। ওদিকে সীমা জহিরকে এই কথা বলার পরই জহির বুঝতে পারলো যে সীমা ওকে চায়। জহির তখন বাংলা লিংকের ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছে মাত্র। জহির তাই সীমার মনের চাওয়া বুঝতে পেরে আর দেরি করলো না। ওদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে গেল। ব্যাস, ভালো ভদ্র পাত্র দেখে সীমার বাবা মা রাজি হয়ে গেল। কোনো এক রোজার ঈদের কয়েকদিন পর ওদের বিয়ে হয়ে যায়। এদিকে এনামুল তোর আগে অস্থির। কাকা কাকি এমন করলো, সীমাকে আমার সাথে বিয়ে দিল না, এমন মনোভাবে সে দিনে দিনে হিংস্র হয়ে উঠল। এনামুল সীমাকে অ্যাসিড মারার চিন্তাও করেছিল, যা পরবর্তীতে তার এক বন্ধুর কাছ থেকে জানা যায়। সীমার সুখের সংসারে আগুন লাগানোর হাজার চেষ্টা করেও যখন সে ব্যর্থ, তার মাথায় হঠাৎ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার চিন্তা এলো। কিন্তু অনেক চেষ্টা করেও সত্যিকারের কালো জাদুকর কিংবা তান্ত্রিক খুঁজে পাচ্ছিল না। এক বন্ধু বলল তার মামা টুকটাক সাধনা করে ওসবে। গোপনে সেই মামার সাথে এনামুল দেখা করে সমস্ত ঘটনা খুলে বলল। সেই মামার নাম রুবেল। রুবেল জিজ্ঞেস করলো, কোন ধরনের ক্ষতি করতে চাও? এনামুল বলল, যেভাবে হোক ওদের সংসার যেন আর না টিকে থাকে, এমন কিছু। রুবেলের ডিমান্ড অনেক, 50,000 টাকা চেয়ে বসলো। এনামুল অর্ধেক দিয়ে বলল, আগে কাজ চাই, পরে বাকি অর্ধেক দেওয়া হবে। রুবেল তান্ত্রিক ওকে পরদিন দেখা করতে বলল আর জানিয়ে দিল যে সে পরদিন কিছু ফল আনবে। আগের দিনের কথা মতো এনামুল পরদিন সেই ফল আনতে গেল। দেখলো রুবেল তান্ত্রিক কমলা লেবু, আপেল, ডালিম এই সমস্ত ফল এনেছে। এনামুল এমনটা দেখে রাগ হয়ে জিজ্ঞেস করে, এসব কি? ফল দিয়ে কি হবে? যত সব ফাজিল লোকজন, দেন টাকা ফেরত দেন, জানি আপনিও নামে তান্ত্রিক কাজে হবে না। তান্ত্রিক তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, এত সহজে বিশ্বাস হারলে কি চলবে জানাব? বিদেশেই তো সারা জীবন কাটিয়ে এলে,
তাই বলে দেশি মানুষের প্রতি কি বিশ্বাস হারাবেন এভাবে? পকেটে হাত দিয়ে নেয়া টাকা ফেরত দিয়ে বলল, এই নেন আপনার টাকা, সাথে ফলও নেন। যদি আমার জাদুতে কাজ হয় তাহলে যা চেয়েছিলাম তার ডাবল অঙ্ক নিয়ে চলে আসবেন, আর না হলে আসবেন না। এনামুল তখন নরম কণ্ঠে জানালো, তা নয় বুঝলাম, কিন্তু ফল দিয়ে হবেটা কি শুনি, আর কি আছে এই ফলের ভেতর? এই তো জানাব, এতক্ষণে লাইনে এলেন তাহলে। এই কথাগুলো আগে বললেই ভালো শোনাতো। আসলে কথা হচ্ছে, এই ফলের ভেতরে ইনজেকশনের মাধ্যমে কিছু তরল পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়েছে, গ্লিসারিনের সাথে কিছু গোপন রস, যা বলা যাবে না। এই গোপন রস অনেক দূর থেকে আনতে হয়, এরা কোনো এক পশুর কিছু একটা হবে। যাই হোক, এত জেনে তো আর আপনার লাভ নেই। আপনি ফলগুলো ওই মেয়ের বাসায় পাঠানোর ব্যবস্থা করুন। খাওয়ার 1 সপ্তাহের মাথায় খবর পাবেন কি ঝড় বয়ে যাচ্ছে দুজনার ভেতরে, অশান্তির ঝড়। সবকিছু শুনে এনামুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসার দিকে পা বাড়ালো। বাড়ি বসে ও চিন্তা করতে লাগলো, কিভাবে ফলগুলো সীমার বাসায় পাঠানো যায়। কি করবে, নিজেই যাবে নাকি অন্য কাউকে পাঠাবে? এমন চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল ও নিজেই যাবে। হাজার হলেও কাকার ভাই তো, সমস্যা নেই। যেমন ভাবা তেমন কাজ। এক শুক্রবার বিকেলে এনামুল সীমার বাসায় গিয়ে উপস্থিত, সাথে সেই ফল আর দোকান থেকে কেনা মিষ্টির প্যাকেট। সীমা মনে মনে খুশি হয়েছিল যে কাকা তো ভাই বেড়াতে এসেছে, কারণ ওর মনে তো আর কুটিলতা নেই। ভাইকে অনেক আদর যত্ন করে খাওয়ালো নিজের হাতে রান্না করে। অমন মধুর রান্না খেয়ে এনামুল মনে মনে বলল, আর কয়েকটা দিন যাক, এই এমন রান্না প্রতিদিন ও নিজেই আমাকে রান্না করে খাওয়াবে। এমন ভেবে মনে মনে একটা পুরো হাসি হাসলো। নিজেই নিজেকে বলল, ভিলেনের পাঠে এনামুল মন্দ যায় না। কিন্তু সপ্তাহখানেকের মাথায় এনামুল জানতে পারলো সীমা আর জহির দুজনই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে সীমার অবস্থা করুণ। ডাক্তার বলেছে নাক দিয়ে নাকি প্রচুর ব্লিডিং হয়েছে, এবং প্রায় ব্লিডিং হচ্ছে, তাই রক্ত স্বল্পতাও দেখা দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও ডাক্তার হিসাব মেলাতে পারছে না যে কিভাবে কি হচ্ছে। শারীরিক তো কোনো সমস্যাই চোখে পড়ছে না ওদের। তাছাড়া সীমার নাকেও কোনো ফাটল নেই, চেক আপেও কিছু ধরা পড়েনি। ঠিক এমন সময় কেবিন থেকে সীমার চিৎকার শুনে সবাই কেবিনে ছুটে গেল। দেখলো সীমার নাক দিয়ে আবার অস্বাভাবিকভাবে রক্ত ছুটছে। রক্ত বন্ধ করার কোনো উপায় না দেখে এমার্জেন্সি রক্তের জন্য অর্ডার দেওয়া হলো ব্লাড ব্যাংকে। এদিকে জহির সুস্থ হয়ে ওঠে একদিনে, আর এনামুল এইসব খবর শুনেই চলে যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তো অবাক, কি হলো, এমন তো হবার কথা না। সাথে সাথে রুমে গেল, বাইরে এলো শুকনো মুখ নিয়ে। তান্ত্রিক বলে, জানাব, একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। আমি বাইন মারার ফল দিয়ে ফেলেছি, যাতে করে রক্তকরণ হয়ে মারা যায়, তবে তা শুধু মহিলা মানুষের ওপরেই কাজ করে। এই কথা শুনে এনামুলের মাথা নষ্ট হয়ে গেল। সে উন্মাদের মতো তান্ত্রিককে মারা শুরু করে দিল। মারতে লাগলো আর বলতে লাগলো, তুই জানিস আমি সীমাকে কতটা ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ছোট থেকে ভালোবাসি। আমি তো চেয়েছিলাম ওকে নিজের করে পেতে, আর তুই কিনা ওকে মেরে ফেলা জাদু করলি। হাউ মাউ করে কাঁদতে লাগলো এনামুল। কিছুক্ষণ পর তান্ত্রিকের জোড়াজুড়িতে শান্ত হয়ে বলল, এখন যদি আমার সীমাকে সুস্থ না করে তুলিস তাহলে তোকে মেরেই ফেলবো। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি কালকের ভেতরে কিছু একটা করার চেষ্টা করব। এনামুল এমন কথা শুনে বলে, কাল কি রে? আজই, এক্ষুনি। তোকে ভরসা নেই, আমি প্রতিটা সেকেন্ড তোর সাথে থাকবো। আমি জানি তুই এখন পালিয়ে যাওয়ার ফন্দি করছিস, কিন্তু কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? কি করবি এখন বল? রুবেল তান্ত্রিক ভয় মেশানো কণ্ঠে বলে, এখন আমার গুরুর কাছে যেতে হবে। তোর গুরু কোথায় থাকে? চট্টগ্রামের এক পাহাড়ি এলাকায়। ঠিক আছে, এখনই যাবো, ব্যাগ গোছা।
সবকিছু গুছিয়ে প্রথমে একটা বেসরকারি ফ্লাইটের অফিসে খোঁজ নিল সন্ধ্যায় কোনো ফ্লাইট আছে কিনা। সৌভাগ্যবশত একটা ফ্লাইট পেয়েও যায়। এদিকে সীমার অবস্থা কাহিল। শরীরে একদিক দিয়ে রক্ত প্রবেশ করে আর অন্য দিক থেকে বের হতে থাকে। এই খবর ছড়িয়ে পড়ে আশেপাশে। বিভিন্ন চ্যানেলের সংবাদপত্রের সাংবাদিক এসে নিউজ কভার করার চেষ্টা করে, যদিও কিছু করতে পারে না। তান্ত্রিক আর এনামুল সন্ধ্যার ফ্লাইটে রাতেই চট্টগ্রামে পৌঁছে যায়। কুয়াশার জন্য ফ্লাইট দেরি করে। এরপর একটা গাড়ি ভাড়া নিয়ে দুর্গম সেই পাহাড় এলাকায় যায় ওরা। রাত তখন প্রায় 12টা। ওখানে পৌঁছানোর পর তান্ত্রিক তার গুরুর বাড়িতে প্রবেশ করে, কিন্তু এনামুল আর গাড়ির ড্রাইভারকে একটু দূরে মেইন রোডের কাছে দাঁড় করিয়ে রেখে। তান্ত্রিক যেন পালিয়ে না যেতে পারে, তাই ওর কাছ থেকে ওর মোবাইল ফোন, মানি ব্যাগ যা কিছু ছিল সব নিয়ে নেয়। যদিও সে ঘন্টাখানেকের ভেতরে ফিরে আসে, হাতে একটা জলের বোতল নিয়ে, শুধু আর কিছুই না। হাঁপাতে হাঁপাতে বলল, ভাই এটা জল না, জলের মতো দেখতে হলেও অন্য কিছু। শরীর থেকে সব রক্ত বের হয়ে যাওয়ার আগেই সীমাকে এই জল পান করাতে হবে। কি শুনতে খুব আশ্চর্য লাগছে তাই তো? মনে হচ্ছে কাল্পনিক কোনো গল্প শুনছি। না, আসলে এটাই বাস্তব ঘটনা। বরং এর ব্যতিক্রম কিছু ঘটেনি, বা আমিও কিছু বানিয়ে বলছি না। পরবর্তীতে পুলিশি তদন্তে সবকিছু বেরিয়ে আসে, কিন্তু সীমা আর সীমার পরিবারের কথা চিন্তা করে সেই সময়ের পুলিশের এসিপি, মিডিয়া বা পত্রপত্রিকাকে এসবের কাছে ঘেঁষতে দেয়নি। তান্ত্রিকার এনামুল ফিরে আসতে আসতেই সীমা মারা যায়। তান্ত্রিক গুরুর সেই জল নিয়ে ওরা যখন পরদিন বিকেলের ফ্লাইটে শহরে পৌঁছায়, সীমার লাশ তখন গোরস্থানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সীমার মৃত্যুর খবর শুনে এনামুল নিশ্চুপ হয়ে যায়। সে আসলে সীমাকে আপন করে পাবার জন্য শয়তানের কাছে নিজেকে সঁপে দিয়েছিল, আর তারই ফল সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল। বিমান থেকে নামার পর সেই তান্ত্রিক উধাও হয়ে যায়, আর এনামুল ফিরে আসে বাড়িতে। না, নিজের বাড়িতে নয়, সীমার বাড়িতে। হঠাৎ উদ্ভ্রান্তের মতো ঢুকে কাঁদতে থাকে আর চিল্লামিল্লি করে বলতে থাকে নিজের কৃতকর্মের কথা। সীমার স্বামী জহি আর সীমার বাবা এসে এনামুলকে ইচ্ছা মতো মারতে আরম্ভ করে, কিন্তু বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে শান্ত করে। এনামুল অজ্ঞান হয়ে পড়ে থাকে মেঝেতে। পরদিন বিকেলে এনামুলকেও সাদা কাফন পরিয়ে কবর দেওয়া হয়, তবে সেখানে পুলিশের সংখ্যাই বেশি ছিল। এনামুল আসলে রাতে অজ্ঞান হয়ে যায়নি। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় সে বেশ আগেই বিষ খেয়েছিল। মনে হয় সীমার মৃত্যু খবর শোনার পরেই কোনো এক সময়, আর সেই বিষ সে আগেই কিনে রেখেছিল সীমার অসুস্থ হয়ে যাওয়ার কথা শুনে। এই ঘটনা সীমার স্বামী জয়ীর কাছ থেকে শোনা। জয়ী আজও বিয়ে করেনি তারপর থেকে, করবেও না কোনোদিন। সে সীমার ভালোবাসা আর বিয়ের পরের ওই কয়েকদিনের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। মাঝে 3টে জীবন বিপন্ন হয়ে গেল এক কালো জাদুর প্রভাবে। 3টে পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। 2টো জীবন নিঃশেষ হয়ে কবরে শুয়ে আছে। মাঝখানে সেই জাদুকর লাপাতা। কেউ কোনোদিন তার খবর জানেনি। এনামুলের সেই বন্ধু জয়ীরকে ভেতরের এমন খবর বলেছিল, সাথে ক্ষমা চাইতেও এসেছিল। জয়ীর ক্ষমা করে দিয়েছে। অনুরোধ করব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকতে। আর যে সকল মানুষ ব্ল্যাক ম্যাজিক নিয়ে সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজেন, বিশ্বাস করতে চান না, তাদেরকে বলছি কোরআন শরীফ ঘেঁটে দেখার জন্য। সীমা আজ প্রায় 10 বছর হলো মারা গিয়েছে। কয়েক বছর আগের কথা, গ্রামাঞ্চলের দিকে একটা বাসা ভাড়া নিয়েছিলাম। সেখানে প্রতিবেশী হিসেবে পেয়েছিলাম এক বিবাহ দম্পতি, লিসা ও মাইকেলকে। লিসা আর মাইকেল 2 সন্তানের বাবা মা, এক ছেলে ও এক মেয়ে। তারা যথেষ্ট ভদ্র ও শান্তশিষ্ট পরিবার, দেখলেই বোঝা যায়। হঠাৎ এক রাতের কথা, আমি ঘুমোচ্ছিলাম। প্রচণ্ড চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। শব্দ শুনে মনে হলো সেটি আমার প্রতিবেশীর ঘর থেকেই আসছে।
আমি সাথে সাথে বিছানা থেকে নেমে সোজা বাড়ির নিচে চলে যাই। আমি যখন আমার মূল ফটকের কাছে গিয়ে পৌঁছলাম, হঠাৎ দুটি ছোট্ট অবয়ব একরকম যেন আমার পায়ের কাছে ছিটকে এসে আমার পা দুটিকে জড়িয়ে ধরল। অন্ধকারে কিছুটা ভ্রম হলেও আমি ক্ষণিক সময়ের মধ্যেই দুই অবয়বকে চিনতে পারি। তারা আমার প্রতিবেশী দুই ছেলে মেয়ে। কিন্তু তাদের অমন দ্রুত আগমনে আমি সত্যিই বেশ চমকে উঠেছিলাম। বাচ্চারা তাদের ঘুমানোর পোশাকে ছিল সে সময়। ওদের মুখ একরকম রক্তশূন্য অবস্থায় ছিল এবং প্রচণ্ড রকমের ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে ওরা আমার দিকে তাকিয়েছিল। দুটো বাচ্চাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন সময় ওদের মাকেও দেখলাম আমার দিকে ছুটে আসতে, এবং স্পষ্টতই বুঝতে পারলাম তিনিও কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়েছেন। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম, সাথে এটাও বললাম যে আমি তীব্র চিৎকারের শব্দ শুনেছি। আমাদের বাড়িতে কেউ আছে। লিসা হাঁপিয়ে উঠে বলল, ওর কণ্ঠস্বর কাঁপছে। আমি না রান্নাঘর থেকে কারোর শব্দ শুনতে পেয়েছি, কিন্তু গিয়ে দেখার মতো সাহস আমার ছিল না বললেই চলে। এরপরই আমি কারোর সিঁড়ি বেয়ে উপরে ওঠার শব্দ শুনতে পাই, আর আমার বাচ্চাদের ঘরে দরজা খোলার শব্দ শুনতে পাই, আর ঠিক এরপরই আমি আমার মেয়ের চিৎকার শুনি। আমি জানি না সে কিভাবে বেরিয়ে এলাম, কিন্তু সৃষ্টিকর্তা সহায় ছিলেন বলেই হয়তো বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসতে পেরেছি। লিসার এমন কথায় আমি নিজেও কিছুটা ভয় পেলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কাউকে দেখোনি? লিসা না বোধক জবাব দিল, সাথে আরো বলল, বাচ্চারা তাদের ঘর থেকে বেরিয়ে এসেছে দৌড়ে। আমার সাহস হয়নি ভিতরে গিয়ে দেখার যে জিনিসটা ঠিক কি ছিল। দয়া করে আমাদের সাহায্য করুন। আমার মনে হয় আমাদের পুলিশকে ফোন করা উচিত। আমি বাচ্চাদের দিকে তাকালাম, তখন ওরা ভয়ে কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম, ওদের বাবা কোথায়? ওদের বাবা রাতের শিফটে কাজ করে, তাই বাড়িতে নেই। লিসা জবাব দিলে আমি লিসাকে বললাম আমার ঘরে যেতে এবং পুলিশকে ফোন করতে। লিসা আমাকে ধন্যবাদ জানিয়ে তার দুই বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে ঢুকলো। ওরা যখন আমার বাড়িতে ঢুকলো, আমি তখন ওদের বাড়িতে ঢুকে দেখতে চাইলাম আসলেই ব্যাপারটা কি, আসলেই কি কেউ আছে। ওদের বাড়ির মূল ফটক খোলা ছিল, চারিদিক নিস্তব্ধ ও অন্ধকার। আমার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। আমার মধ্যে খুব গভীর একটা অনুভূতি হচ্ছিল যে কেউ একজন আমাকে নজরে নজরে রাখছে। মনের গহীন কোণ থেকে আসা একটা ছোট্ট কণ্ঠস্বর আমাকে বলছে, এটা একটা ফাঁদ। আমি জানি না আমার কি হলো, কিন্তু ঠিক সে সময়ে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। অজানা এক ভয় যেন আমাকে চেপে ধরলো। না জানি অন্ধকার ঘরের মধ্যে কি না কি লুকিয়ে আছে। আমি নিজেই তখন নিজেকে বলছিলাম শক্ত হতে। আমি তো আর ছোট বাচ্চা নই। আমি বাড়ির সামনে খোলা বাগান দিয়ে বাড়ি বরাবর হেঁটে যেতে লাগলাম। আর ঠিক এমন সময় কিছু একটা দেখলাম। উপরের তলার একটা ঘরের জানালায় হঠাৎ আলো জ্বেলে উঠলো, যা দেখে আমি থমকে যেতে বাধ্য হলাম। মানে ঘরেই আলো জ্বালানো হয়েছে, কিন্তু সে সময় পুরো বাড়ি তো ফাঁকা থাকার কথা। কে তাহলে আলো জ্বালালো? আমি ওই জানালা বরাবর তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কেউ আছে কিনা, কিন্তু না, কাউকেই দেখতে পেলাম না। শুধুমাত্র পর্দাগুলোকে বাতাসে নড়তে দেখলাম। আমার মনে সেই গহীন কোণ থেকে আবার একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে বলল উপরে কিছু একটা আছে, আর এটা নিজেকে ধরা দিতে একদমই ভীত নয়। সে বরং চায় যে তুমি তাকে নিজের থেকে খুঁজে বের করো। আমি আমার নিজেকে তখন শান্ত রাখার চেষ্টা করছি। অহেতুক মনের ভয়ই কিন্তু অনেক সময় এসব ক্ষেত্রে অনেক বড় ভয়ের সৃষ্টি করে। আমার মতো একজন পূর্ণবয়স্ক জোয়ান মানুষ যদি ভয় পায়, তবে সেটা বেশ লজ্জাজনক। নিজেই নিজেকে বলছিলাম। ভাবলাম, এটা কি তবে কোনো চোর? কিন্তু চুরি যদি হয়, তবে সে কেন ঘরের আলো জ্বালিয়ে দিল এভাবে? ঘরের আলো নিভে গেল। আলো নিভে যাওয়া মাত্র আমি কয়েক কদম পিছনে চলে আসি। অন্ধকারে আমি তখনও কিছু দেখতে পাইনি,
কিন্তু আমার সারা শরীরে লোম তখনও দাঁড়িয়ে গিয়েছিল। আবারও ঘরের আলো জ্বলে উঠল। এবার যখন আলো জ্বলে উঠলো মনে হলো যে আমার হার্ট এরই মধ্যে কয়েকটা বিট মিস করে ফেলেছে। একটা কালো ঘন অবয়বকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে থাকতে। একজন মহিলা, তার ত্বকে ছিল টান টান একটা ভাব এবং বেশ লম্বা চুল। তবে তাকে দেখতে একটা মৃত মানুষের মতো লাগছিল। সে তার শূন্য চোখের কোটর দিয়ে আমার দিকে একবার তাকায় এবং মৃত একটা হাসি হাসে। হঠাৎ আলো নিভে গেল। আমি পেছন ফিরে এক দৌড়ে আমার বাড়ির আঙিনায় চলে আসি। আমি যখন আমার বাড়ির মূল দরজার কাছে এসে দরজা ধাক্কাতে লাগলাম, যতক্ষণ না আমার ঘরে থাকা প্রতিবেশী মহিলা লিসা দরজা খুলে না দেয়। এরপরে সে দরজা খুলে আমার দিকে ভয় উদ্বেগের দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার মুখ তখনও পুরো ফ্যাকাশে, আর চোখগুলো থেকে যেন ভয় ঠিকরে বেরোচ্ছিল। আর তা দেখে বাচ্চারা আবার ভয়ে কেঁদে ওঠে। আমি হাঁপাতে হাঁপাতে জল চাইলাম। লিসা আমাকে এক গ্লাস জল দিলে আমি এক ঢোকে তা গিলে ফেললাম। আমার হার্টবিট তুমুল গতিতে চলছিল আর সারা শরীর দিয়ে ঠান্ডা ঘাম বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার হয়তো যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে। এত কিছুর পরেও জিজ্ঞেস করলাম লিসাকে, তুমি কি পুলিশে ফোন দিয়েছো? ওরা আসছে, খুব শীঘ্রই হয়তো ওরা পৌঁছে যাবে। সে জবাব দিল। সাথে আমাকে এটাও জিজ্ঞেস করলো আমি ওদের বাড়িতে কিছু পেয়েছি কিনা। শুধু এইটুকুই বললাম যে পুলিশের জন্য আমরা অপেক্ষা করি, তারপর দেখা যাক কি হয়। কিছু সময় পরেই পুলিশ চলে এলো। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না, না কোনো চোরকে পেল। পুলিশ অন্য প্রতিবেশীদের কেউ জিজ্ঞেস করলো তারা কিছু দেখেছে কিনা, কিন্তু কেউই কিচ্ছু দেখেনি। আমাকে যখন জিজ্ঞেস করলো আমি কি দেখেছি, সেটা আর বললাম না। কি হতো বললে, বা আমার কি বা বলার ছিল? আমি যা দেখেছি সে কথা কাউকে বললে কেই বা আমার কথা বিশ্বাস করত? পুলিশ এরপর চলে গেল। সকাল 7টার দিকে মহিলার স্বামী এলে বাচ্চারা তাদের বাবাকে পেয়ে বেশ খুশি হলো এবং অবশেষে তারা সারা রাত পরে ঘরে প্রবেশ করল। কিন্তু এরপর থেকে আমি আর তাদের উপরের তলার ওই জানালার দিকে তাকানোর সাহসও করতাম না। সেদিনে সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমার ঘুমোতে বেশ সমস্যা হতো। আমি যখনই ঘুমানোর জন্য চোখ বুজতাম আমি যেন সব সময় একটা মৃত মহিলার মুখ দেখতাম। ব্যাপারটা আমাকে একরকম ভেতরে ভেতরে বেশ যন্ত্রণা দিচ্ছিল। তবে এর কিছুদিন পরেই জীবন আবার তার স্বাভাবিক পর্যায়ে ফিরে এলো। আমার প্রতিবেশীরাও ব্যাপারটাকে ভুলে যেতে লাগলো। এরপরে আর কেউ রাতে কোনো প্রকার চিৎকার শোনেনি, না আমি আর কোনো মৃত কাউকে জানালার দাঁড়িয়ে থাকতে দেখেছি। জীবন এরপরে ভালোই চলছিল। কিন্তু প্রায় মাসখানেক পরের কথা, এক সন্ধ্যাবেলা আমি কাউকে আমার দরজায় ধাক্কাতে শুনলাম। বেশ জোরেই বলা যায়। আমি বেশ অবাক হলাম, কারণ এতটাই জোরে যে পারলে সে আমার দরজা ভেঙে ফেলে। দরজার পিপহোল দিয়ে তাকিয়ে আমার প্রতিবেশী লিসাকে দেখে এক রকমের অবাক হলাম। লিসা কেন এভাবে দরজা ধাক্কাচ্ছে হঠাৎ করে? আমি দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে লিসা? লিসা কোনো জবাব না দিয়ে একটা হাসি দিল এবং আমাকে দরজার কাছে রেখে সোজা আমার ঘরের মধ্যে প্রবেশ করে লিভিং রুমের দিকে চলে গেল। আমি লিসার এমন আচরণে হতভম্ব হয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। তার ওই স্থির হাসি আমাকে বেশ বিচলিত করে তুলল। কেমন যেন ছমছমে একটা হাসি। বাইরে তখন বেশ অন্ধকার নেমে এসেছে। আমি লিসার পেছন পেছন আমার ঘরের ভেতরের দিকে যেতে চাইলাম, কিন্তু পাশের বাড়ি থেকে হঠাৎ শব্দ এলে আমি থেমে যাই এবং দরজা থেকে কিছুটা সরে বাইরে এসে ওপর দিয়ে যখন ওপাশে তাকালাম, লিসার বাচ্চারা বাড়ির সামনের বাগানে খেলা করছে। আর এরপরেই আমি ভয়ে জমে গেলাম। আমি নিজের চোখে যেন বিশ্বাস করতে পারলাম না। লিসা তার বাচ্চাদের সাথে তখনও খেলা করছে ওদের বাড়ির সামনের বাগানে। ওই দৃশ্য দেখার পরে আমি নড়ার মতো শক্তিটাও যেন হারিয়ে ফেললাম। মনে হলো আমার পুরো শরীর যেন প্যারালাইজড হয়ে গিয়েছে। মনের গহীন কোণ থেকে
শুধুমাত্র একটা প্রশ্নই ভেসে আসতে লাগলো, লিসা যদি ওখানে তার বাড়ির সামনে বাচ্চাদের সাথে খেলা করেই থাকে, তবে আমার ঘরের মধ্যে কে? আমি কোনো কিছু না ভেবেই মনের শক্তি দিয়ে এক দৌড়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে পুলিশকে ফোন দিলাম। দুজন অফিসার এসে আমার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছু বা কাউকে পেলেন না। পরের দিন সকালে আমি ওই বাড়ি ত্যাগ করে চলে যাই এবং আর কোনোদিন ওখানে ফিরে যাই। বর্তমানে আমি একটা শহরে বাস করি, যেখানে মূলত অনেক মানুষের বাস। পরে জানতে পারি যে আমার আগের প্রতিবেশী মানে লিসা আর মাইকেলও সেই এলাকা ছেড়ে চলে গিয়েছে। আমি চলে আসার কিছুদিন পরেই সেখান থেকে আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলে ও বলে যে ওই পরিবারের বাবা মা বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছুই না। এমন উন্মাদ না হলে কেউ কি বলে যে তাদের বাড়িতে ভূত আছে? এই বলে আমার সেই বন্ধু হাসতে থাকে। আমিও আমার বন্ধুর সাথে হাসার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমার হাসি এলো না। ঘটনা জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সব ভৌতিক। আপনাদের যদি মনে হয় ঘটনাটি সম্পূর্ণ সত্যি, তবে সেটি কমেন্ট করে জানান, বা যদি মনে হয় ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে, তবে তাও কমেন্ট করে জানান। কেননা এরকম কোনো ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, বা আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে আমাকে অবশ্যই মেল করতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে আমার মেল অ্যাড্রেস দিয়ে দেবো। ধন্যবাদ ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্যে। আর আজকের জন্য এতটুকুই। আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও একটি ঘটনা। ততক্ষণ ভৌতিক ঘটনা খুঁজুন আর জানান আমাদেরকে। সব